আরও একটা ২১শে জুলাই চলে গেল, রমরমি যাকে বলে উৎসবের মতো পালন করা হলো এবং মমতা ব্যানার্জি শহীদদের নিয়ে যতটুকু না কথা ব্যয় করলেন সবথেকে বেশি দেখা গেল রাজনীতির কথা বলতে তাকে। বছর বছর শহীদ দিবস আসে আর এইভাবেই পালিত হয়ে থাকে। কিভাবে দেখেন বিষয়টা? না, এটা তো শহীদ দিবস বলবেন না, এটা হচ্ছে ২১শে জুলাই তৃণমূলের তাণ্ডব নৃত্যের বাৎসরিক উৎসব। ২১শে জুলাই যে তাণ্ডব নৃত্য ওরা করেছিলেন, যে সমস্ত তথ্য আগেও বেরিয়েছে, এখন আরও বেরোচ্ছেন, ওদের ঘরের লোকেরাই বার করছেন, তারই উৎসব পালন করেন। শহীদ বলতে যা বোঝায় সেই বিষয়ের বোধ তৃণমূল দলের নেই, তাই ওই মঞ্চটা করা নাচা গানা উৎসবের মোডে ব্যবহার করেন। আর ২১শে জুলাইটা বাৎসরিকভাবে সিপিআইএমকে গাল দেওয়ার জন্য মঞ্চটাকে ব্যবহার করেন, আর কিছুই না। সারে জাহাঁ সে আচ্ছা নজরুল ইসলামের লেখা, কিন্তু নতুন কিছু না। আমি তো বলি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে অসত্য কথা বলেন, ভুল কথা বলেন, অনৈতিহাসিক কথা বলেন, এবং সেগুলো বলে উনি অত্যন্ত নিজেকে গর্বিত বোধ করেন। কেন উনি মনে করেন যে ওর থেকে ভালো বোদ্ধা তো আর কেউ নেই। তাই উনি তো ইতিপূর্বে বলেছিলেন, আমি শুনেছি যে নজরুল নাকি মহাভারত লিখেছিলেন। এখন নজরুল সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন, দুদিন বাদে আর কি বলবেন আমি জানি না। এরপর হয়তো বলবেন যে গীতাঞ্জলি তো আমিই লিখেছি, ওটা ভুল করে কথাঞ্জলি ছাপা হয়েছে। সুতরাং এরকম একটা অস্থির মস্তিষ্ক মানুষ, দুর্ভাগ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার কথা যত কম আলোচনা করবেন ততই পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানের পক্ষে মঙ্গল। দলকে কড়া বার্তা দিলেন দলের নেতা কর্মীদের যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, আমরা লড়াই করব, কেউ লোভ করবেন না। আসলে এতদিন তো কাটমানির টাকা তুলে মোটামুটি সবাই যেমন গুছিয়ে নিয়েছেন, উনি ওর পরিবার গুছিয়ে নিয়েছেন। ইলেকট্রাল বন্ডের সমস্ত দুর্নীতি প্রায় ১৬০০ কোটি টাকা জমা পড়েছে। এখন চার্টার প্লেনে করে ঘুরতে কোনো অসুবিধে হয় না। এই দেখে ওর নিচের তলা যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে কর্মী ছিলেন, যারা কাটমানি শুরু করেছিলেন, নতুন হাতে খড়ি হচ্ছিল, তাদের উনি বললেন যে আর করো না বাবা, যা করেছো। সেই জন্যেই বলছেন যে আর তৃণমূল কংগ্রেস মোটেই তোলাবাজ নয়। এই কথা বলার মধ্যে দিয়ে তিনি প্রকৃতপক্ষে স্বীকার করলেন যে ওর দলটা তোলাবাজির সঙ্গেই যুক্ত। বলছেন যে বিত্তবান লোক নয়, দলে বিবেকবান লোক চান তিনি। বিত্তবান আর চান না কেন, ওর যা বিত্ত হয়ে গেছে। ধরুন ১৬০০ কোটি টাকা ইলেকট্রাল বন্ডের, আরও বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে, চিট ফান্ডের টাকা ছিল, মোটামুটি সম্পত্তি ওর পরিবার যা করে নিয়েছেন। সুতরাং বিত্তের দিক থেকে উনি তৃপ্ত হয়ে গেছেন, এখন আর উনি বিত্ত চান না। এবং এই কবছরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা যেমন কামিয়েছেন, শাহজাহান দেখছেন কি জয়ন্ত সিং দেখছেন, এনার কত আছে, এখন থামো, অনেক হয়েছে, এবার একটু বিরাম নাও, তারপর আবার নামবে। এই হচ্ছে নেত্রীর বার্তা। বলছেন যে আমি মানে কেউ যদি অপরাধ করে আমি নিজেই গ্রেপ্তার করব, এবং মানে একবারে কড়া বার্তা দিয়েছেন, বলছেন মহিলাদের সম্মান করবেন। উনি বলেছেন গ্রেপ্তার করবো। আচ্ছা, এত যে অপরাধ ঘটে গেছে, কাকে গ্রেপ্তার করেছেন উনি দেখান যে একটা গ্রেপ্তারও পুলিশ শতপ্রণোদিত হয়ে করেছে। যদি দেখাতে পারেন তাহলে বুঝবো উনি অন্ততপক্ষে 0.1% সৎ। যা গ্রেপ্তার হয়েছে আদালতের নির্দেশে, আদালতের আদেশে, আর জনরোষের মুখে দাঁড়িয়ে, এর বাইরে কোনো গ্রেপ্তার হয়নি। সাম্প্রতিককালে যে গ্রেপ্তারগুলো হলো, জয়ন্ত সিং থেকে শুরু করে সাদ্দাম, এগুলো গ্রেপ্তার, এটা কি পুলিশের শতপ্রণোদিত গ্রেপ্তার না বিক্ষোভের মুখে দাঁড়িয়ে গ্রেপ্তার? যখন জয়ন্ত সিং, সৌগত রায়, মদন মিত্রকে বলছেন গুলি মেরে উড়িয়ে দেব, সেই বিরোধ বাঁচাবার জন্য ওকে গ্রেপ্তার করে রক্ষা করা। পুলিশ মন্ত্রী হিসেবে উনি যা কেলেঙ্কারি করে গেলেন, এইরকম কেলেঙ্কারি ইতিহাস ভারতবর্ষে অন্য কোথাও নেই। হ্যাঁ, একদম। সাম্প্রতিককালে আমরা দেখলাম যে মহিলাদের অসম্মান করার এরকম বিভিন্ন ঘটনা সামনে আসছে, সেখানে তৃণমূলের সঙ্গে জড়িত, তৃণমূল ঘনিষ্ঠ এমন লোকদের নাম, তারা অভিযুক্ত। মমতা ব্যানার্জি কি সেই কারণেই স্পষ্ট বার্তা দিলেন যে মহিলাদের সম্মান করবেন? দেখুন, মহিলাদের অসম্মান করার প্রথম বার্তা উনি দিয়েছিলেন যেদিনকে একজন ধর্ষিতা নারীকে উনি বলেছিলেন ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। ওর আরেক সাংসদ বলেছিলেন ক্লায়েন্ট আর কাস্টমারের সম্পর্ক। এর থেকে চূড়ান্ত অসম্মান কী হবে? সে মহিলা আমাদের সঙ্গে রাস্তায় মিছিল করে বলেছিলেন, আমি লজ্জিত নই, লজ্জিত হচ্ছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কথা বলেছিলেন।
উনি এমনই মহিলাদের সম্মান করেন যে উনি ধর্ষণের একটা রেট বেঁধে দিয়েছিলেন, যে 18 বছরের যদি ধর্ষিতা হয় কত টাকা হবে, 28 বছরের কত টাকা হবে, 48 বছরের কত টাকা হবে, এটা রেট বেঁধে দিয়েছিলেন। কী সম্মান করেছেন নারী জাতির প্রতি। একজন যখন ধর্ষিতা হয়েছেন তিনি বলেছিলেন ও তো সিপিএম বাড়ির, অর্থাৎ সিপিএম বাড়ির মহিলা ধর্ষিতা হলে পরে সেটা ধর্ষিতা নয়, সেটা অত্যন্ত সম্মানের। এবং আমি বলেছি ধারাবাহিকভাবে বলি, আজকে আপনার কাছে বলছি না, 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত ধর্ষণ, যত গুন্ডামি, যত বোমবাজি হয়েছে, প্রত্যেকটার পেছনে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত আছে। আমি তো ধারাবাহিকভাবে বলেছি, প্রত্যেকটি ঘটনা বিশ্লেষণ করলে প্রমাণ হয়ে যাবে। আজকে তিনি কথা বলছেন কেন? আজকে বিভিন্ন জায়গায় মহিলারাও কিন্তু ঝাঁটা হাতে নেমে পড়ছেন, সেক্ষেত্রেই উনি ভয় পাচ্ছেন, আর কিছুই না। বিকাশবাবু, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আবার বললেন যে 10 লক্ষ চাকরি তৈরি আছে। সমস্যাটা কোথায় 10 লক্ষ চাকরিটা দিতে? ওই 10 লক্ষ চাকরি তৈরি আছে তিনি কবে থেকে বলছেন? আপনি হিসেব করেন, আমি এটা বলছেন 10 লক্ষ দিন ধরে বলে বেড়াচ্ছেন। আসলে সেটা না, উনি নিশ্চিত করতে চান যে প্রতি চাকরির পেছনে 10 লক্ষ টাকা পাবো কি না। যেদিন উনি নিশ্চিত হবেন যে প্রত্যেক চাকরির পেছনে 10 লক্ষ টাকা পাওয়া যাবে, তখন উনি বিজ্ঞাপন করবেন চাকরির। তা না হলে এই শূন্যপদ পূরণ করতে বাধা কোথায়? যে সমস্ত সরকারি অস্থায়ী কর্মচারী আছেন তাদের কেন স্থায়ীকরণ করছেন না? যে সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছেন যারা বছরের পর বছর কাজ করছেন তাদের কেন স্থায়ীকরণ করছেন না? সেখানে তো আদালতের কোনো নিষেধ নেই। মমতা ব্যানার্জির কথা এটাই স্পষ্ট যে আদালতের আইনি জটিলতার কারণেই তিনি এই 10 লক্ষ চাকরি দিতে পারছেন। উনি যদি ঠিক করে থাকেন যে 10 লক্ষ টাকা পাবো একটি চাকরির বিরুদ্ধে, তো আমরা আদালতে আসবই। উনি যদি স্বচ্ছভাবে বলছে, প্রথম উনি প্রক্রিয়া শুরু করুন, যারা অস্থায়ী কর্মচারী তারা স্থায়ীকরণ করছেন। আদালত তো সেখানে নেই, সেখানে বিকাশ ভট্টাচার্য নেই। যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের স্থায়ীকরণ করছেন, সেখানে বিকাশ ভট্টাচার্য নেই। তারপরে নতুন কর্মবিনিয়োগে বিজ্ঞপ্তি দিন, সেখানে লিখে দেবেন কোনো তৃণমূল কর্মীকে আপনারা টাকা দেবেন না, বিজ্ঞাপনে লিখে দেবেন, বুঝবো আপনার সততা। সেই সততার প্রমাণটা দিন। অযথা আদালতকে আর আমাদের গাল দিয়ে লাভটা কী?